আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত ক্লাসে কি আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল? জি ভাই, অ্যাসাইনমেন্ট ছিল। আচ্ছা। এই শর্টকাট ভিডিও এডিটর, এই সফটওয়্যারটা দিয়ে আপনি দেখাইছিলেন আর বলছিলেন যারা স্লাইড শো ভিডিও দেয় নাই, স্লাইড শো ভিডিও অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য, আর এটা যারা অপারেট করতে পারবো আর এটা দিয়ে করার জন্য। করতে পারছিলেন? জি ভাই, করছি আমি। চেষ্টা করছি, কারণ আমার কারেন্ট ছিল না আর আমার ল্যাপটপে চার্জ তেমন থাকে না। এখানে এই যে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে অনেকেই জয়েন হইতে পারতেছে না, কিন্তু আজকে তো শিডিউল ক্লাস, এই কারণেই ক্লাস নিতে হচ্ছে। জি ভাই। অনেকেরই ইলেকট্রিসিটির প্রবলেম, এই কারণে ক্লাসটা নিচ্ছি, রেকর্ডেড থাকলো, পরে সময় মতো দেখে নিল। আবুজর গেফারি আছে নাকি? না, মনে হয় নাই উনি। যে দুই সাইডে ফাঁকা থাকা এই এই ভিডিওগুলো তখন ভালো লাগে না, পুরোটাই দিতে হবে। স্ক্রিন স্ক্রিন শেয়ার দেন নাই তো? স্ক্রিন শেয়ার দেয় নাই। না ভাই। দেখা যায়। জি ভাই, দেখা যায়। আবুজার গেফারি এর হচ্ছে হোসাইন আছেন। হুম, এটা মোটামুটি ভালোই হয়েছে। সাকিবুল ইসলাম। জি ভাই, আছি। যদি আপনার বাসায় দুইটি ডিম থাকে তাহলে এটি বানিয়ে খান। এটি বানানো খুবই সহজ। এর স্বাদ আপনাকে অবাক করে দেবে। শুরুতেই আপনার দরকার হবে মাঝারি সাইজের একটি পাত্র। এক্ষেত্রে আপনারা অবশ্যই কাচের পাত্র ব্যবহার করবেন। কেন কাচের পাত্রের কথা বললাম তা ভিডিওর শেষে বলছি। এবারে পাত্রের ভেতরে একে একে মাঝারি সাইজের 3 থেকে 4টি ডিম ভেঙে নেবেন। আপনারা চাইলে তারপর চামচের সাহায্যে ডিম ও দুধ ভালোভাবে মিশিয়ে নেবেন। এবারে অন্য একটি কাচের পাত্রে ঢেলে 5 মিনিটের জন্য রেখে দেবেন, ঢাকনা লাগিয়ে দেবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যে পাত্রটি ব্যবহার করবেন অবশ্যই খুব ভালো মানের কাচের পাত্র ব্যবহার করবেন। ভয়েসটা কি আপনার? না ভাই, আমার না। ভালোই হয়েছে। শর্মিতা চৌধুরী। হ্যাঁ হ্যাঁ স্যার, আছি। অনেকেরই ইলেকট্রিসিটি নাই, এই কারণে তারা জয়েন হতে পারে নাই। কিন্তু ওই শেয়ার গ্রুপে লিখে দিন ক্লাস শেষ করে ভিডিও আপলোড করার পরে, যারা ক্লাস করতে পারে নাই ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে, তারা যেন সময় মতো ক্লাস ভিডিওটা দেখে নেয়। আচ্ছা। এই দুই পাশে ফাঁকা আছে, এটাই ঠিক করতে হবে, কথা বলছেন? আচ্ছা স্যার। মানে ভালোই হয়েছে। থ্যাংক ইউ স্যার। इसका श्याम।
হয়েছে মোটামুটি ভালোই। আচ্ছা, একটু ভালোভাবে খেয়াল করেন। সেটা হচ্ছে যে কিছু কিওয়ার্ড আমরা নির্বাচন করব। এই যে আপনাদেরকে কয়টা স্টেপে কিওয়ার্ড রিসার্চ শেখাইছি বলেন তো কেউ একজন? একটা কিওয়ার্ডকে কখন আমি প্রফিটেবল কিওয়ার্ড বলতে পারি বা ভালো কিওয়ার্ড বলতে পারি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায়, এটা কখন বলতে পারি আমি? সাত ভলিউমের শুরু করে এবং কেজি 0 থেকে 30-এর ভিতরে। অর্থাৎ যে ধরনের ক্রাইটেরিয়া গুলো দেখানো হয়েছে এগুলো ফুলফিল করলে আমরা সেই ধরনের কিওয়ার্ড গুলোকে ভালো কিওয়ার্ড বলতে পারি, তাই তো? তো কি ধরনের কি কি ক্রাইটেরিয়া দেখানো হয়েছে মনে আছে আপনাদের? কি কি ক্যাটাগরি Yes, দেখাইছিলাম ভাইয়া। কিওয়ার্ড বের করার ক্ষেত্রে বলেন তো? মনে নেই কারোর? এটা কি ধরনের কথা? হাই ডিমান্ড, হাই কম্পিটিশন, তারপরে একটা লো ডিমান্ড, কিওয়ার্ড যখন প্র্যাকটিক্যালি নো রিসার্চ করেন, কম্পিটিশন। হাই কম। আমার কথা আগে বোঝেন। জি ভাইয়া। একটা কিওয়ার্ড যখন রিসার্চ করেন তখন কি কি স্টেপ দেখাইছিলাম যে এই স্টেপগুলো কিওয়ার্ডগুলোর বের করতে হয়, দেন তারপরে আমরা একটা কিওয়ার্ডকে ভালো কিওয়ার্ড বলতে পারি। সেই স্টেপগুলো কি কি? So keyword difficulty, হ্যাঁ, তারপর? DA, PA, তারপর? আর সার্চ ভলিউম। এই এক দুজন ছাড়া আর কারোর মনে নাই? এই ক্যাটাগরি তো দেখাইছিলাম। হ্যাঁ স্যার। তাহলে কিওয়ার্ডের ক্যাটাগরি ক্রাইটেরিয়া গুলো আপনারা বলতে পারতেছেন না, কিওয়ার্ডের সার্ভিস ফাইবারে দিবেন কিভাবে? আর কয়েকদিন পরে তো ফাইবারের ক্লাস শুরু হবে। তাহলে কেমনে আপনারা ফাইবারে কিওয়ার্ড রিসার্চের কাজ করবেন? কিওয়ার্ড রিসার্চের ক্রাইটেরিয়া গুলোই বলতে পারতেছেন না এখন, অথচ এই কিওয়ার্ডের উপরে কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমাদের। তার মানে কি ওই কি ক্লাসগুলো আপনারা দেখেন না আর, নিশ্চিত এটা। একটা কিওয়ার্ডকে কোন কোন সেকশনটা মেনটেন করলে সেই কিওয়ার্ডকে আমরা বলতে পারতেছি যে এটা প্রফিটেবল কিওয়ার্ড, এটা তো ইজি একটা কোশ্চেন। যাই হোক, তো এখন আমরা এই যে এতগুলো সেকশন বের করছি, বের করার একটা কিওয়ার্ডের, তো এই ইউটিউবের ক্ষেত্রে আপনাদের যেটা যেই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করবেন, ধরেন আপনারা র্যাঙ্ক করতেছেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই কিওয়ার্ডে ধরেন র্যাঙ্ক হবে, মনে করেন একটা ভিডিও র্যাঙ্ক হবে। তাহলে প্রথম যে কিওয়ার্ড অর্থাৎ প্রাইমারি কিওয়ার্ড, যেটা প্রাইমারি কিওয়ার্ডটা যেন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করে আসছি ওইটা ফুলফিল হয়, ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়, এরকম একটা কিওয়ার্ড বের করতে হবে যেই কিওয়ার্ডগুলো ওইটাকে ফুলফিল করে। কথা বুঝতে পারছি? কেডি, সার্চ ভলিউম, যা যা বলছিলাম, ডিএপিএ, হ্যাঁ, লো কম্পিটিটিভ সাইট, যা যা বলছিলাম এইগুলা যেভাবে দেখাইছিলাম, যেভাবে লিখে দিছিলাম যে এইটার নিচে হইতে হবে, 25-এর নিচে কোনোটা, 20-এর নিচে কোনোটা, এইরকম ভাবে যেন একটা কিওয়ার্ড যেটা আপনি দিয়ে র্যাঙ্ক করবেন সেটা যেন হয়। তো এই ধরেন এইটা আমার
সকল ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করছে এই কিওয়ার্ডটা, তাহলে এই কিওয়ার্ডটা আমি নিলাম। তো নেওয়ার পরে এখন এই কিওয়ার্ডের এগেনস্টে আমাকে আর অনেকগুলো কিওয়ার্ড মেক করতে হবে। সেটা কিভাবে, যেন প্রত্যেকটা কিওয়ার্ডে এই কিওয়ার্ডগুলোটা থাকে। সেটা হচ্ছে যে এখন এইখানে আমি দিতে পারি বেস্ট, এখানে আমি দিতে পারি সার্ভিসেস, এখানে আবার বেস্ট দিতে পারি, এইখানে আবার শুধু সার্ভিসেস দিতে পারি, এইখানে আবার টপ দিতে পারি, এইখানে আবার বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার দিতে পারি, এইখানে আবার বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস প্রোভাইডার দিতে পারি, এইখানে আবার বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি দিতে পারি। বুঝতেছি? জি ভাইয়া। এখানে আবার সার্ভিসেস দিতে পারি, এখানে আবার কোম্পানির পরিবর্তে এজেন্সি দিতে পারি। তাহলে এইখানে আবার এই যে দিলাম, এইখানে আবার সার্ভিসেস দিতে পারি। তো এখন এই সকল বেসটা কপি করলাম, কপি করে এখানে এই শুধুমাত্র বেস্টের পরিবর্তে টপ দিতে পারি, টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, আরো কিছু কিছু ওয়ার্ড দিতে পারি। কথা বুঝতে পারছেন? দিয়ে এটা আরো একটা কিওয়ার্ডের দ্বারা আমি অনেকগুলো কিওয়ার্ড বের করতে পারি। এইভাবে অনেকে 50টা বের করে, অনেকে 30টা বের করে। হ্যাঁ, এইভাবে একটা কিওয়ার্ডের এগেনস্টে আপনারা এখন এই যে এইগুলা বের করলেন, এইগুলো আর যাচাই বাছাই করার দরকার নাই যে এইগুলার আসলে কেডি কত, এগুলার সার্চ ভলিউম কত, এগুলোর ডিএ কত, পিএ কত, এগুলার দেখার কোনোই দরকার নাই এগুলা। কথা কি বুঝতে পারছি? কারণ দেখেন এইগুলার প্রত্যেকটা সেকশনের মধ্যে আমার এই এই প্রাইমারি কিওয়ার্ডটা আছে। তো এগুলা মূলত হচ্ছে যে এলএসআই হিসাবে কাজ করে। সো এলএসআই তো আমরা ওই জিনিসগুলো দেখি না, যে এটার সার্চ ভলিউম কেমন, কেডি কেমন, এটা ওটা কেমন। এখন যদি কেউ আপনার এটা প্রাইমারি কিওয়ার্ড, কিন্তু কেউ যদি লিখে টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি, তাহলেও যদি এরকম লিখে যদি ইউটিউবে সার্চ করে যেন তারপরে যেন আপনার ভিডিওটা দেখায়। এ কারণে ঘুরায় ফিরে একটা কিওয়ার্ডের অনেক কিছু অনেকভাবে এটা তখন দিতে হয়। কথা বুঝতে পারছি? তো এখন এইখানে দেখেন টোটাল কয়টা কিওয়ার্ড হলো, মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড হয়েছে। তো এখন এর থেকে কি আরো অনেক কিওয়ার্ড কিন্তু বানানো যায়, আরো কিওয়ার্ড বানানো যায়। এই টপ, এখানে সিভ দেওয়া যায়। হ্যাঁ, এখানে আরো হচ্ছে যে অ্যাট্রাকটিভ কিছু দিতে হয়। আবার ওই যে ধরুন 7 ওয়ে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এরকম দেওয়া যায়। তো আরো অনেক কিছু দেওয়া যায় এখানে। কথা বুঝতে পারছি? তো এখন আবার প্রাইমারি কি স্যার, এইখানে প্রাইমারি কিওয়ার্ডটাকে বেস করে সবকিছু বানাতে হবে, বাট প্রাইমারি কিওয়ার্ড যেটা থাকবে সেটার সবকিছুই চেক করে দেখতে হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন এইখানে আবার হচ্ছে যে আপনার এই যে এখন এই যে টপ লিখছেন, এখানে আবার আপনি হচ্ছে যে আহ, এটা কেন একটা গ্যাপ দিলাম যেন বোঝা যায় যে আমি কই থেকে শুরু করছি। এখানে এটা প্রফেশনাল দিলেন, প্রত্যেকটাতেই প্রফেশনাল দিলেন। এরকম ভাবে
টোটালটাই বাড়াবেন। তাহলে এক একটা কি ডুপ্লিকেট কিওয়ার্ড হয়েছে? ডুপ্লিকেট কিওয়ার্ড হয়েছে? না। না স্যার। ডুপ্লিকেট কিন্তু হয় নাই, হবেও না, এটাও চেক করে দিতে হবে। আচ্ছা, এখন এরকম করে অনেকগুলো বানাবেন। কেউ ওই যে বললাম 50টা বানায়, 100টা বানায়, 30টা বানায়, এরকম করে বানাবেন। এটা এটা কিন্তু একটা ভিডিওর জন্য। তো এখন এই যে এখন একটা ভিডিও আমরা যখন রিনেম করব, তখন ভিডিওটা রিনেম হবে আমাদের প্রাইমারি কিওয়ার্ড দ্বারা। তো ভিডিওটা রিনেম, আমরা যে ভিডিওটা বানাইছিলাম, তো এই যে মেবি আমাদের হচ্ছে যে ডেস্কটপে আছে মেবি, এই যে এই ভিডিওটা। তো এই ভিডিওটা খেয়াল করেন, রিনেম করব সবসময় কি দিয়ে? হাইফেন দিয়ে। মনে আছে বলছিলাম যে জি ভাইয়া। জি হাইফেন দিয়ে আমরা রিনেম করব। তো এই ভিডিওটা রিনেম হয়ে গেল। তো এখন এই ভিডিওর মধ্যে দেখেন আমরা কি করি, ওই যে আমরা ইমেজ অপটিমাইজেশন করে আসছি, ওইভাবে আমরা এটাতেও এসইও করব। তো এখন এই টাইটেলটাতেও আমরা ফোকাস কিওয়ার্ডটা দিব। সাবটাইটেলে আমরা কি করব, এই মেইন কিওয়ার্ডের আগে পিছে একটা কিছু লিখে দিব। তো রেটিং 5 স্টার দিব। এখন এই যে দেখেন ট্যাগটা, ইমেজের ক্ষেত্রে আমরা ট্যাগটা কি করছিলাম মনে আছে? ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ইমেজ অপটিমাইজেশন আপনাদের শিখাইছিলাম না? জি ভাই। তো ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে এখানে ট্যাগ কিভাবে ব্যবহার করছিলাম মনে আছে? জি। কিভাবে ব্যবহার করছিলাম? এক লেখার পরে সাইডে ক্লিক করলে তো ট্যাগ হয়ে যায়। সেটা কি কিওয়ার্ড ভিত্তিক নাকি ওয়ার্ড ভিত্তিক করছিলাম? কিওয়ার্ড ভিত্তিক। ইমেজের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক করছিলাম, যেরকম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আবার শুধু ডিজিটাল দিছিলাম, শুধু মার্কেটিং দিছিলাম, শুধু ডিজিটাল মার্কেটিং দিছিলাম, শুধু মার্কেটিং দিছিলাম, এরকম করে ট্যাগগুলো হয় ইমেজের ক্ষেত্রে। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছি? অর্থাৎ একটা মেইন কিওয়ার্ডটা আপনাদের কিছুই মনে নাই। আসলে আপনারা এই কোর্স করে কি করবেন আমি নিজেও বুঝি নাই। আপনাদের এই ব্যাচটা এতটাই হচ্ছে যে পোর ব্যাচ, এটা আমার মানে দেখা মনে হয় এটা প্রথম। ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ কিছুই বলতে পারেন না আপনারা। আপনারা কেমনে কাজ করবেন আমার মাথায় আসে না। ক্লায়েন্টের একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না আপনারা, অথচ আপনারা অনেক স্বপ্ন নিয়ে এখানে আসছেন, এখান থেকে অনেক কিছু করবেন। কিছুই হবে না আসলে, এই কোর্সটা করে আপনাদের টাকা নষ্ট ছাড়া আর কিছুই না, যদি না মানে করেন। এখন ওই বেসিক কিছু নলেজ, ইন্টারনেট ঘাটাঘাটি করা, এটা ওটাও করা, এগুলো সম্পর্কে একটু বেসিক নলেজ হয়েছে, এই নলেজটা নিয়ে আপনাদের সন্তুষ্ট থাকতে হবে, আদারওয়াইজ কিছুই হবে না। ইমেজ অপটিমাইজেশনের কাজ আসলে কিছুই পারবেন না। তো এইখানে আসলে হচ্ছে যে এখন এই যে যখন ইমেজের ক্ষেত্রে আমরা এই মেইন কিওয়ার্ডটাকে ভেঙে ভেঙে লিখছি, ডিজিটাল মার্কেটিং বসাইছি, শুধু মার্কেটিং দিছি, শুধু ডিজিটাল দিছি, আবার মার্কেটিং সার্ভিস দিছি। হ্যাঁ, এইরকম ভাবে একটা ফোকাস কিওয়ার্ডটাকে 5-6টা খণ্ডে ভাগ করছি আমরা, করে করে দিছি। কিন্তু ভিডিওর ক্ষেত্রে এই ট্যাগ সেকশনে আমাদেরকে কি করতে হবে, এই যে ফুল যে আমরা কিওয়ার্ডগুলো দিলাম এগুলো ফুল কপি করে আপনি এই ট্যাগ সেকশনে বসায় দিবেন। এই যে ট্যাগ সেকশনে বসায় দিবেন। বাস, এখন কমেন্ট সেকশনে ওই যে লেখাটা একটু দিতে হবে, যেরকম এর আগে আমরা শিখছি কমেন্ট সেকশনে, যে একটা লেখা 2-3 লাইনের একটা লেখা দিবেন। তো যদি সেটা লিখতে না পারেন তাহলে এখানে সব থেকে যে বড় ফোকাস কি এলআইসি কিওয়ার্ডটা, সেটা কপি পেস্ট করে দিয়ে দিবেন, সমস্যা নেই। তো এখানে ল্যাটিচিউড ল্যাঙ্গিটিউডের দরকার নাই। হ্যাঁ, তো এখন এইটা একটু নিচে আসবেন। এখানে দেখেন, যদি এরকম হয় যে আপনি ভিডিও বানাইছেন কোন একটা, তাহলে যে ডিরেকশন দিছে ভিডিওটার কন্টেন্ট যে ইয়ে করছে, এখানে তার নাম যাবে। এখানে যে প্রডিউসার, তার নাম যাবে। এখন যদি সেটা সব আপনি হন তাহলে এটা আপনি দিবেন। হ্যাঁ,
এখানে যে পাবলিশার তার নাম যাবে। কথা বুঝতে পারছি? কন্টেন্ট প্রোভাইডার, কন্টেন্ট কে দিছে, এখানে তার নাম যাবে। তো এখন এই যে অথর ইউআরএল হচ্ছে যে আপনার কোন ওয়েবসাইট থেকে এই যে সেকশনগুলো যাচ্ছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। প্রমোশন ইউআরএলটা আপনার ইউটিউবের ইউআরএল, চ্যানেলের যে ইউআরএলটা সেটা দিলেও হয়, আবার আপনার ওয়েবসাইটেরটা দিলেও হবে। কপিরাইটটা দরকার নাই, কারণ কপিরাইটটা এইভাবে দেওয়া হয় না। তো এখন বাকিগুলা আর আর কাজ নাই আপনাদের। এখন একটা কন্টেন্ট ফাইল নেম, বাকি আর আপনাদের কাজ নাই। এই যে ইয়ার ইয়ার দিবেন হচ্ছে যে এটাই খুঁজতেছিলাম। তো এখানে যে সালে আপনি ভিডিওটা বানাইছেন সেই সালটা দিবেন 2024। আর আর কিছু দরকার নাই। এখন এই যে অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন যে এটা আসলে আমরা যা করছি সেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে যে ভিডিওর উপরে শুধুমাত্র কাজ করা, ভিতরে ইনপুটগুলো দেওয়া। এটা শুধুমাত্র ভিডিও ইন্টারনাল অন অন পেজ এসইও বলে এটাকে। তো এখন এই ভিডিওটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল অপটিমাইজেশন করাটা, হ্যাঁ, তো এখন এটা এসইও ফ্রেন্ডলি করে অপটিমাইজেশন করা। এখন এই ভিডিওটা আপলোড করবেন আপনাদের ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলে আপলোড করার আগে এই কাজগুলো অনেকেই করে না, ম্যাক্সিমামই করে না, শুধু এইখানে রিনেমটা করে। কিন্তু ভিডিওর ভিতরে যখন আপনি কাজগুলো করবেন তখন এটা র্যাঙ্কিং আপডেট হতে বেশি ইজি হয়। কথা বুঝতে পারছি? কারণ কতগুলো আপনি এই সেকশন কিওয়ার্ড অলরেডি আপনি ট্যাগ সেকশনে দিয়ে দিছেন, ওদের ধরতে সুবিধা হয়, রোবটের ধরতে সুবিধা হয়, অ্যালগোরিদমের। তো এখন এই ভিডিওটা আপনারা আপলোড করবেন কোথায়? আপনাদের ইউটিউব সেকশনে। এখন ইউটিউবে যে আমরা একটা ইউটিউব চ্যানেল দিছিলাম, এই যে এই চ্যানেলটা দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম, হ্যাঁ, তো এই চ্যানেলে আপনারা এই যে স্টুডিওতে যাবেন। তো যাওয়ার পরে এখানে ভিডিও আপলোড নামে একটা অপশন দেখাবে। এই যে ভিডিও আপলোড নামে একটা অপশন দেখাবে, আপনারা চাইলে এখান থেকেও ভিডিও আপলোড করতে পারবেন। এই যে ভিডিও আপলোড করতে পারবেন। তো এখন এখানে আমরা ক্লিক করব সিলেক্ট। এটা আমাদের ডেস্কটপে আছে সম্ভবত, নাকি? হ্যাঁ, এই যে ভিডিওটা আমরা আপলোড করে দিব। এখন দেখেন এখানে ভিডিওটা আপলোড টোটাল হয়ে গেলে এখানে আমাদের ওই আপলোডিং ফাইলটা চলে আসবে, ভিডিওটা চলে আসবে। এটা হচ্ছে আপনার ভিডিওটা লিঙ্ক, এখনো প্রসেসের মধ্যে আছে। এখন দেখেন এইখানে আবার আপনাকে টোটাল কমপ্লিট করতে হবে। তো এইখানে আপনি কি টোটাল কমপ্লিট করবেন? আপনি কিন্তু রিনেম যেটা করছেন সেটাই আপনার টাইটেল হিসেবে ব্যবহার হবে। চাইলে এইটা আপনি আরো কিছু বাড়ায় লিখতে পারবেন, কারণ 100 ক্যারেক্টারের আপনি হচ্ছে যে লিখতে পারবেন। তো এইখানে আপনার মেইন প্রাইমারি কিওয়ার্ড কিন্তু এইটাই, কিন্তু আপনি টাইটেল হিসাবে আপনাকে কিছু চেঞ্জ নিয়ে আসলেন। ধরেন আপনি এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি দিলেন। ডেসক্রিপশন বক্সটা দেখেন 5000 ক্যারেক্টার, এটা ওয়ার্ড কিন্তু না, 5000 ক্যারেক্টারের আপনি এখানে ডেসক্রিপশন দিতে পারবেন, তার মানে হিউজ। কথা কি বুঝতে পারছেন? তো এখন এই যে ডেসক্রিপশন বক্সটাতে আপনি ওই যে অনেকেই দেখবেন যে ডেসক্রিপশন বক্সে কিন্তু অনেক কিছু লিখে দেয়, দেখছেন? হ্যাঁ স্যার। এই ডেসক্রিপশন কন্টেন্টের বক্সে মধ্যে অনেক বড় কিছু লেখা। হ্যাঁ অনেক কিছু লিখে দেয়। তো এই ডেসক্রিপশন বক্সে অনেক কিছু আপনারাও লিখবেন, অবশ্যই সেটা আপনার ফোকাস কিওয়ার্ড মেনটেন করে লিখবেন। ধরেন এই 5000-এর মধ্যে ধরেন আপনি 4000 ক্যারেক্টার লিখলেন, সেখানে আপনি 2-3 বার বা 3-4 বার আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করবেন, প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করবেন।
তো অন্তত 2-3 বার ইউজ করবেন। আর প্রথম 2 লাইনে কি করতে হবে সেটা আগের ক্লাসে কিন্তু বলে দিছি, যে সিমোরের আগ পর্যন্ত আপনাদের ওখানে মেইন সেকশন। তো ওই মোরে ক্লিক করার আগে, সিমোরে ক্লিক করার আগে ওই 2-3 লাইনে আপনাদের মেইন ইনফরমেশন গুলো দিতে হবে। আর এরপরে নিচে আপনারা যে 2-3টা ভিডিও আপলোড করলেন সেই আলাদা আলাদা গুলো লিঙ্ক কিন্তু দিয়ে দিতে হবে। কথা কি বুঝতে পারছি? বুঝেন নাই? হ্যাঁ স্যার। এখন মনে করেন এইটা আপনার একটা ইউটিউবের একটা ভিডিও, এইটা মনে করেন আপনার একটা ইউটিউবের ভিডিও। ধরেন এইটা আপনার একটা ইউটিউব, এটা তো কপি করে আপনাকে এই ডেসক্রিপশন বক্সে তো প্রথমে অনেক কিছু লিখবেন, নিচে নিচে এসে আপনি লিখে দিলেন যে আমার নেক্সট ভিডিও, নেক্সট ভিডিও দিয়ে এখানে লিংক দিয়ে দিবেন। তাহলে আপনার যখন ওয়েবসাইট লিংক দিবেন এই ডেসক্রিপশন বক্সে, তখন আর ইউটিউব আপনাকে কিছু বলবে না। নইলে আপনি ওই ওয়েবসাইটে ক্লিক করলে আপনাকে আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে, ইউটিউবে আর থাকতেছে না অডিয়েন্স। কিন্তু ইউটিউবে খুশি করার জন্য এই লিঙ্কগুলো ইউজ করা হয়। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাই। এইভাবে দিবেন। তো অনেকে কি করে, ডেসক্রিপশন বক্সে এই কিছু কথা লিখার পরে এই কিওয়ার্ডগুলো প্লেস করে দেয়, এই কিওয়ার্ডগুলো দিয়ে দেয়, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়। এটা কিছু কিছু ভিডিওতে দেখলে পাবেন, অনেকে এটা করে। তো লিখতে সমস্যা, বা একটা একটা ভিডিওর পিছনে এত কিছু লিখবে এটা ওটা, তখন এটা দিয়ে দেয়। আবার অনেকে কি করে, একটা ভিডিওর কন্টেন্ট ডেসক্রিপশন বক্স লিখে লিখে ওইটাই প্যারাফেস করে এদিক ওদিক চেঞ্জ করে দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? এটা এক একজন এক এক রকম ভাবেই করে। এখন খেয়াল করেন ভিডিওর থাম্বনেইলটা, এখন আমি এতগুলো দিলাম মাত্র আমার 1021 ক্যারেক্টার কিন্তু হলো, এখনো কতগুলো বাকি আছে। তো এখন এই যে থাম্বনেইলের যে ব্যাপারটা, থাম্বনেইল মানে বুঝি আমরা, ভিডিওর উপরে যেটা থাকে। হ্যাঁ ভিডিওর উপরে যেটা থাকে। তো ওরা এই ভিডিওটাকে অ্যানালাইসিস করে ওরা 3টা ডিফল্ট থাম্বনেইল আমাদেরকে দিচ্ছে, যে তুমি কি প্রথমে এইটাই দেখাতে চাচ্ছ যেটা অলরেডি আছে, নাকি তুমি এই এই অবস্থায় ভিডিওটা রাখতে চাচ্ছ, নাকি এই অবস্থায় ভিডিওটা রাখতে চাচ্ছ। আপনার যদি কোনোটাই পছন্দ না হয় তাহলে এইটা আপনি আপনি একটা থাম্বনেইল বানাবেন, যেটা সবাই বানায়। দেখবেন যে ভিডিও যখন, এই যে দেখেন এইখানে কি লেখা আছে, বিশ্বের আলোচিত খবর। তো বিশ্বের আলোচিত খবর, এটা তো একটা থাম্বনেইল দিছে, তাই না? এখন আপনি ভিডিওতে তো এই জিনিসগুলো দেখেন, যখনই ভিডিও প্লে হচ্ছে তখন কি আর ওইটা থাকতেছে? কথা না বোঝেন? স্যার। তখন কি ওইটা থাকতেছে? না জি না। স্যার। তাহলে ওইটাও আলাদা করে লাগানো একটা থাম্বনেইল। কিন্তু আপনি যদি এইখানে, তো এটা আপনার ভিতরেই আছে, এই 3টা জিনিসও আপনার মধ্যেই, আপনার এই ভিডিওর মধ্যেই আছে। কিন্তু এইটা কিন্তু ওর ভিডিওর মধ্যে নাই। এটা আলাদা একটা থাম্বনেইল লাগানো, এটাও আলাদা একটা থাম্বনেইল লাগানো, এটাও আলাদা লাগানো, এগুলো সবই আলাদা একটা থাম্বনেইল করে লাগায়। তো এখন আপনি আপনার সার্ভিস অনুযায়ী একটা থাম্বনেইল আপনি বানাবেন। আপনার হচ্ছে যে ক্যানভা দিয়ে হোক আর যেভাবে বানাবেন, এখানে জাস্ট আপলোড করে দিবেন থাম্বনেইলটা, এখানে ক্লিক করে আপনি এই যে ভেরিফাই করে আপনি জাস্ট আপনার ওই থাম্বনেইলটা, এখানে যে আমাদের যে ফোন ভেরিফিকেশনটা করা হয় নাই, ফোন ভেরিফিকেশন করে দেন তারপরে হচ্ছে যে আমাদের এই থাম্বনেইলটা আপডেট করতে পারবেন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? যদি আপনি কাস্টম থাম্বনেইলটা দিতে চান, আর যদি এখান থেকেই ব্যবহার করতে চান তাহলে তো এখান থেকেই ব্যবহার করতে পারবেন। আর যদি কাস্টম থাম্বনেইল ব্যবহার করতে চান, ফিচার থাম্বনেইল, তাহলে অবশ্যই আপনাকে আলাদাভাবে থাম্বনেইলটা বানাবেন, এখানে জাস্ট আপলোড করে দিবেন। আর কিচ্ছু না, এখানে তখন অটোমেটিক্যালি হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা। পেরেছি। এখন প্লে লিস্ট, যদি আপনার প্লে লিস্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি প্লে লিস্ট ক্রিয়েট, ওইভাবে প্লে লিস্ট ক্রিয়েট করা থাকলে এখানে আপনার থাকবে যে আপনি প্লে লিস্ট গুলো কোনটা কোনটা কোন কোন নামে আপনি প্লে লিস্ট ক্রিয়েট করছেন, যেটা আমরা পূর্বের ভিডিও ক্লাসগুলোতে দেখাইছি। তো আর যদি ক্রিয়েট করা না থাকে, এইখান থেকেও ওরা বলতেছে প্লে লিস্ট তুমি ক্রিয়েট করে ভিডিওটা দিতে পারবা, দিয়ে যে ডান। এখন দেখেন আমরা নেক্সট যদি যাই, খেয়াল করেন যে
এখন কথা হচ্ছে আপনার এই ভিডিওটা কি কিডসদের জন্য, নাকি আপনি হচ্ছে যে কিডসরাও দেখতে পারবে? কথা বুঝতে পারছেন? যদি এখন আপনি এইটা দিবেন, কথা বুঝতে পারছেন, যে এটা শুধুমাত্র কিডসদের জন্য না। এখন আপনি যদি এজ যদি নির্ধারণ করে দেন, হ্যাঁ, তাহলে এইখানে দেখেন কি লেখা আছে। তো সাধারণত এটা যেন সবাই দেখতে পায়, এটি আমাদেরকে দিতে হয়। কোনো ধরনের আলাদা কিডসদের জন্য বা কিডসদের জন্য না, বা এটা হচ্ছে যে ওভার 18 ছাড়া দেখতে পারবে না, বা বাকিদের জন্য রেস্ট্রিক্টেড দেখাবে, এই ধরনের যেন না হয়, যেন সবাই দেখতে পায়। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি? তার মানে হ্যাঁ স্যার। আমাদের কোনো রেস্ট্রিক্টেড থাকবে না। আচ্ছা, যেহেতু এইটা আমরা পেইড ক্যাম্পেইন করতেছি না, যদি আমি এই ভিডিওটা যদি আমি পেইড ক্যাম্পেইন করতাম, যেরকম ফেসবুকে আমরা পেইড ক্যাম্পেইন করি, বুস্ট করি ভিডিওগুলা, তো ওইরকম যদি আমরা ইউটিউবে এরকম পেইড ক্যাম্পেইন করা যায়, কিন্তু এটা সাধারণত মানুষ খুবই কম করে। ভিডিও ইউটিউবেতে এমনিতেই হচ্ছে যে আপনার ভিউগুলো নিয়ে আসার চেষ্টা করে। তো দেখবেন কিছু কিছু ভিডিওগুলোতে উপরে কিছু এখানে এই যে দেখেন এইখানে ভিডিওগুলোতে কোনো অ্যাড নাই, কোনো হচ্ছে যে বিজ্ঞপ্তি নাই, নইলে এখানে অ্যাডস লেখা থাকে, এই যে উপরে সিরিয়ালি অ্যাডস লেখা থাকে। ওই ভিডিওগুলো প্রমোশনাল ভিডিও, মানে প্রমোশনাল ভিডিও বলতে ওগুলো পেইড ক্যাম্পেইন করা। তো এইখানকার একটা ভিডিও পেইড ক্যাম্পেইন করা না। কথা বুঝতে পারছেন? সো ইউটিউবে সাধারণত পেইড ক্যাম্পেইনটা খুব কমই করে মানুষ। এগুলো একটু পড়ে পড়ে দিবেন, এগুলো খুব একটা না। এখন দেখেন এই যে একটা মজার একটা বিষয় হচ্ছে এই যে অ্যাড ট্যাগ। তাহলে ট্যাগ কিন্তু অলরেডি আমরা ভিডিওর ভিতরে ব্যবহার করছি না, মনে আছে? হ্যাঁ স্যার। এখন এইখানে আপনাদের একটা, এইখানে আপনাদের ট্যাগ ব্যবহার করতে হবে। এখন এইখানে আপনারা 50, এই যে 500 ক্যারেক্টারের ট্যাগ ব্যবহার করতে পারবেন। এই ট্যাগটা আপনারা ব্যবহার করবেন কিভাবে? এখন ধরেন আপনি যদি এই কিওয়ার্ডগুলো যদি আপনি কপি করে যদি আপনি এখানে দেন, হ্যাঁ এখানে দেন, তাহলে দেখবেন যে এই যে অনেক 100 বেশি ক্যারেক্টার অনেক হয়ে যায়। বেশি হয়ে গেছে। কিন্তু আপনি হুম। এই জন্য এখন আপনি কি করবেন, এইগুলোই আমরা দিব। আমরা যেইগুলো এলএসআই হিসাবে ব্যবহার করছি বা কিওয়ার্ডগুলো এইগুলোই আমরা দিব, কিন্তু একটু ভিন্নভাবে। কিরকম? এই যে আমরা এখান থেকে ডিজিটাল নিলাম, ট্যাগ ডিজিটাল নিলাম, তারপরে কি নিলাম, মার্কেটিং নিলাম, যেন একটা ডাবল হয়ে না যায়। সার্ভিস নিলাম, মনে রাখতে হবে আমরা কি কি নিলাম। এরপরে সার্ভিসেস নিলাম। প্রত্যেকটা কিওয়ার্ড থেকে এক একটা ওয়ার্ড কালেক্ট করে ডিফারেন্ট। কিন্তু যেন আমাদের এখানে ডিজিটাল আছে, আমি আবার এখান থেকে ডিজিটাল দিলাম হবে না, মানে ইউনিক যেন হয়। তাহলে কোন কোনটা গ্যাপ গেছে আমরা সেইগুলা তখন নিতে হবে। এখান থেকে বেস্ট দিলাম, টপ। ডিজিটাল সার্ভিসেসও দিছি, এখান থেকে এখন টপ যাবে। তারপরে প্রোভাইডার যাবে। তারপরে কোম্পানি যাবে। কোম্পানি। তারপরে এজেন্সি যাবে। আর কি নতুন ওয়ার্ড আছে? প্রফেশনাল। এমন কি ওয়ার্ড আছে যেটা নতুন বাট আমরা ইউজ করিনি? নাই। তাহলে আমরা সব ওয়ার্ডই ইউজ করলাম, কিন্তু মাত্র কত ইউজ হয়েছে? 80 ক্যারেক্টার। তার মানে আরো অনেক ব্যবহার করতে পারবো। এই ক্ষেত্রে তখন দুইটা করে ওয়ার্ড ইউজ করা যায়। এক্ষেত্রে দুইটা করে ওয়ার্ড ইউজ করা যায়। তো এখন এই যে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করলেন, এখন মার্কেটিং এজেন্সি দিতে পারেন। মার্কেটিং এখানে লিখে দিতে পারেন যে মার্কেটিং
কই গেল মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, তারপরে সার্ভিস প্রোভাইডার। সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ সার্ভিস প্রোভাইডার দেওয়া যায়। তারপরে সার্ভিসেস প্রোভাইডারও দেওয়া যায়। এবং একটা শুধুমাত্র ফোকাস কিওয়ার্ড ইউজ করতে পারবেন। তারপরে টপ ডিজিটাল, যেহেতু এটা অনেক অল্প ওয়ার্ড আছে, আমরা টপ ডিজিটাল মার্কেটিং ইউজ করতে পারি। যখন দেখবেন যে আপনি আর পাচ্ছেন না পূরণ করতে, তখন এরকম 2-3 ওয়ার্ড করে দিতে পারেন শেষের দিকে। কথা বুঝতে পারছি? এইভাবে এখন কত ওয়ার্ড হয়েছে? 210, আরো অনেক বাকি আছে। তো এখন প্রত্যেককেই ভিডিওতে তাদের এই ট্যাগগুলো ইউজ করে। এখন কম্পিটিটর যারা ভিডিও, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে আছে কতজন ব্যক্তি, তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, বা তারা কি দিচ্ছে ধরেন তাদের ইয়েতে, মানে ট্যাগে, ধরেন তাদের ট্যাগ সেকশনে তারা কি লিখছে। এটা এই জন্য, এই ট্যাগ সেকশনটা দেখতে গেলে, এই প্রত্যেকটা ভিডিও ট্যাগ সেকশনটা দেখতে গেলে এই যে ভিড আইকিউব এই সফটওয়্যারটা দরকার হয়। ভিড আইকিউব সফটওয়্যার সম্পর্কে জানি আমরা, এই টুলস সম্পর্কে জানি। না স্যার। এই ভিডাই কিউব দিয়ে আপনার এই ফুল এইটাকে অডিট করা যায়। অডিট বলতে এদের, আমরা যে ট্যাগগুলো ইউজ করলাম, এই ট্যাগগুলো এই ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করা হয়েছে। তো দেখবেন যে আপনি যেইভাবে আমি আপনাদেরকে প্রসেস দেখাইলাম, এইভাবে যদি ইউজ করেন, আপনি অনেক ভিডিওতে দেখবেন ওদের উল্টাপাল্টা ট্যাগ ব্যবহার করা, যেরকম যে শুধুমাত্র এস দিয়ে রাখছে, আবার এগুলো দিয়ে রাখছে, এরকম দিয়ে রাখছে। তো এখন ম্যাক্সিমাম ভিডিওতেই, তো কিছু কিছু ভিডিওগুলোতে আছে আর ভালো ভালো ট্যাগ ইউজ করা আছে। তখন আপনি কি করতে পারবেন, ওদের ওইখান থেকে ট্যাগ কিছু কপি করে আপনার ট্যাগে বসাতে পারবেন। এখানে কোনো কপিরাইট ইস্যু ক্লেম হবে না। এখন ধরেন আপনার 210 হয়ে গেছে আর পাচ্ছেন না, তখন আপনি কম্পিটিটরদেরকে ট্যাগ দেখবেন যে ওদের মধ্যে কোনো কি ট্যাগ আছে যেটা আমার মধ্যে নাই, সেইগুলো আপনি আবার ওখান থেকে কপি করে বা ডাউনলোড করে আপনি নিতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই কারণে ক্রোম এক্সটেনশন ভিডাই কিউব ক্রোম এক্সটেনশন, এটা আপনারা অ্যাড করবেন। এই যে এটা ক্রোম ফায়ারফক্স এগুলাতেও হবে। হ্যাঁ, এই যে এইটা অ্যাড করবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে অ্যাড টু ক্রোম করবেন, আমার অ্যাড করা আছে জন্য দেখাচ্ছে না, অ্যাড টু ক্রোম করবেন সবাই। দিয়ে এখানে একটা সাইন ইন করতে হয়, মানে লগ ইন করতে হয় আপনাদের। দেখেন তো, দেখতে পান না আপনাদের ওই চ্যাট বক্সে দিয়ে দিলাম আমি, দেখা যায় কিনা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন এই ভিডিও ইউটিউব এখান থেকে ধরো যায় আপনার লগ ইন করতে হয়। হ্যাঁ, লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে এটা লগ ইন করতে হয়। তো এখন এটা আপনি গুগলের মাধ্যমেও লগ ইন করতে পারেন। হ্যাঁ, যে লগ ইনটা করে নিলাম আমি। এখন দেখেন দেখাবে যে, এই যে দেখেন এইখানে ওরা এখন দেখাবে, এই যে দেখেন অলরেডি আগে এখানে তালা দেওয়া ছিল না, এই যে ভিডিও কিউবে, এখন কিন্তু আমাকে এটা দেখাচ্ছে। দেখেন লগ ইন করলাম, এখন দেখাচ্ছে যে এটার স্কোর কত। এই যে দেখেন ভিডিও কিউব স্কোর কত। হ্যাঁ, এখানে 50 বা 60 আপ হলেও মোটামুটি ভালো। কি পরিমাণে ভিউ হয়েছে কি হয়েছে এখানে সব আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে এইটাতে সোশ্যাল সেকশনগুলোতে কিভাবে মেনটেন হয়েছে।
এসইও এর স্কোর গুলো কেমন হয়েছে দেখেন, এটা 100-তে 100 হয়েছে। হ্যাঁ, তো এখন এটা ট্যাগ গুলো কি কি ব্যবহার করছে, এটা তো দেখেন কিছু কিছু এই যে টাইটেলটা বেশি লং করে ফেলছে। কথা বুঝতে পারছেন? এবারে দেখা যায় ট্যাগ গুলো ঠিক মতন ইউজ করছে, এই যে এটা ঠিক মতন ইউজ করতে পারে নাই। তো এগুলো ম্যান্ডেটরি না, এই যে এই টাইটেলটা ম্যান্ডেটরি ছিল কিন্তু টাইটেলটা বেশি লম্বা করে ফেলছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এই যে ট্যাগ ব্যবহার করছে ওরা, ভিডিও ট্যাগ, এই যে দেখেন ট্যাগগুলো ব্যবহার করছে, এই যে ট্যাগগুলো ব্যবহার করছে, ইংরেজি করতে করতে আবার বাংলা ঢোকায় দিছে, এই যে চ্যানেল ট্যাগগুলো ব্যবহার করছে। তো এখন আপনি কি করবেন, এই ভিডিওর ট্যাগগুলো যে ওরা কি কি ব্যবহার করছে এখান থেকে এই যে দেখেন এক্সপোর্ট করা যায়, এখানে ডাউনলোড করা যায় ট্যাগগুলা। তো এই ট্যাগগুলো যদি ডাউনলোড করেন তো ভালো, আর না হলে এখান থেকেও ডিরেক্টলি আপনি কপি করে নিতে পারবেন, এখান থেকেও ডিরেক্টলি ইয়ে করে নিতে পারবেন। তো এই ট্যাগগুলো ডাউনলোড করে দেন তারপরে আপনি আপনার জায়গায় কিছু কিছু, সবগুলো না, যেইগুলোতে ইউজ করা যায়, ইউজ করার মতন ভালো আপনার কাছে মনে হয়, সেগুলো আপনি আপনার এইখানে এই এই ট্যাগ সেকশনে ব্যবহার করতে পারেন। কোথায় কোথায় আমরা দিলাম, এই যে এখানে ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছি? হুম, হুম। সবাই বুঝতেছেন আমার কথা? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আজকে। তো এই জিনিসটা যখন আপনারা এই ধরনের কাজগুলো করবেন বা নিজেদের জন্য করবেন, এই জিনিসগুলো খুব দরকার হবে। আচ্ছা, এইভাবে চেষ্টা করবেন 500টাই পূরণ করার জন্য, কারণ ট্যাগ যত বেশি দিবেন তত স্কোরগুলো তত বেশি ভালো হয়। কথা বলছি, এই যে দেখেন স্কোর অলরেডি দিয়ে দিছে যে 50-এর মধ্যে অলরেডি আমরা 48.1 আমরা ঠিক করে ফেলছি। কথা বুঝতে পারছেন? তো মোটামুটি অনেক ভালো, কারণ আমরা প্রত্যেকটা সেকশন ভালোভাবে মেনটেন করছি। তো এখানে আরো কিছু ট্যাগ দিতে পারলে আমাদের স্কোরটা হয়তো আর একটু ডেভেলপ হবে। এখন খেয়াল করেন ল্যাঙ্গুয়েজটা দেখেন, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনার কি, সেটা আপনি এখানে সেট করে দিবেন যে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি। লোকেশন এটা অতটা দেওয়ার দরকার নাই, লাইসেন্সটাও নাই। আচ্ছা, এই যে এই জিনিসটা অবশ্যই, এই দুইটাই অডিও ভিডিও দুইটাই যেন অ্যালাউ থাকে। ক্যাটাগরি, ক্যাটাগরির ক্ষেত্রে খুবই সাবধান। সেটা হচ্ছে যে যখন আপনি ক্যাটাগরি অ্যাসাইন করবেন, আপনি কোন জিনিসটা নিয়ে আপনি ব্লগ তৈরি করতেছেন অথবা ভিডিও বানাচ্ছেন, কোন সার্ভিসের উপরে কোন কন্টেন্ট দিয়ে, সেই রিলেটেড আপনি এখান থেকে আপনাকে ওই ক্যাটাগরি অ্যাসাইন করতে হবে। এখন আপনি এখানে আছেই কয়েকটা ক্যাটাগরি, এখানে কোনো কাস্টম ক্যাটাগরি করা যাবে না। এখন আপনি যদি কমেডি দিয়ে বানান তাহলে এটা দিতে হবে, এডুকেশনাল বানালে এটা দিতে হবে, এইভাবে আপনাকে দিতে হবে। কিন্তু এখন আপনি এমন একটা সার্ভিস নিয়ে কাজ করেন যেখানে এটার মধ্যে হয়তো বা ক্যাটাগরি আছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, বা আপনার কাছে কনফিউশন মনে হচ্ছে যে আসলে কি আমি যেটা নিয়ে বানাইছি সেটা কি আসলে এন্টারটেইনমেন্ট বলে, এই এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। অর্থাৎ আপনি যে সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন আপনার এই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আর একজনের হেল্প নেবেন? ওই সময় তো কাউকে পাবেন না। এই ক্ষেত্রে একটা ক্যাটাগরি সার্বজনীন স্বীকৃত, সেটা হচ্ছে যে এই যে পিপলস অ্যান্ড ব্লগ, এই যে পিপলস অ্যান্ড ব্লগস, এইটা এইটা সকল ক্যাটাগরিতেই দেওয়া যায়। যেমন ধরেন ইউনিভার্সিটিতে পরীক্ষা সময় যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য ক ইউনিট থাকে, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন বুঝবেন। তো যারা আর্টস নিয়ে তাদের জন্য খ ইউনিট, কমার্স নিলে গ ইউনিট, এরকম 3টা ইউনিট থাকে। তো ঘ ইউনিট থাকে, ওই ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে, তার মানে সবার জন্য অ্যালাউ। তো এইটাও ঠিক সেরকম সবার জন্য অ্যালাউ। যদি আপনার কাছে মনে হয় যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না, তাহলে এই 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 ক্যাটাটা আইডেন্টিফাই করে দিবেন। ঠিক আছে? বুঝতে পারছি? কমেন্ট সেকশনটা অবশ্যই অন করে দিবেন, কারণ কমেন্ট এঙ্গেজমেন্ট হলে এটা আরো বেশি ভালো হয়। আচ্ছা, এরপরে এই যে নেক্সট, এগুলোতে কোনো কিছু দেওয়ার দরকার নাই যেহেতু আপনি অর্গানিক করতেছেন।
আর ইউটিউবের ক্ষেত্রে খুব ভালো খেয়াল রাখবেন যেন কপিরাইট কন্টেন্ট না হয়। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার পাচ্ছি। এখন খেয়াল করেন যে এই যে 3টা সেকশন, আগে আপনারা কি করবেন, পাবলিক করবেন না, আগে প্রাইভেট করে রাখবেন। দিয়ে আগে দেখবেন যে ভিডিওটা আসলে কেমন হয়েছে, তারপরে না আপনারা হচ্ছে যে প্রাইভেট প্রাইভেট থেকে আপনারা পাবলিক করবেন। কথা বুঝতে পারছেন? আর আনলিস্টেড করে দিলে পরে আপনার এই ভিডিওটা আর শো করবে না, কোথায়ও শো করবে না। কথা বুঝতে পারছো? আমরা আগে দেখি যে এই ভিডিওটা কেমন হচ্ছে, তারপরে আমরা হচ্ছে যে ইয়ে করব, কেমন দেখায় ভিডিওটা। এই যে দেখেন, আমরা এখানে দেখেন যে ডেসক্রিপশন বক্সে ব্যবহার করছি, এটা এই চ্যানেল থেকে আসছে। এই যে আমরা ভিডিআইকিউতে আপনাদের হচ্ছে যে এখানে এটা আপডেট হতে টাইম লাগে ভিডিআই, কারণ এটা তো আমরা পাবলিশই করি না, এখানে এখানে কিছুই দেখাবে না, আমরা পাবলিশই কিছুই করি নাই, আমরা সেভও করি নাই, জাস্ট লিঙ্ক থেকে দেখতেছি। এইটা এরপরে আপনারা কি করবেন, এই পাবলিক করে এই যে পাবলিশ করে দিবেন। কথা কি বুঝতে পারছি? শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। এখন বলেন, এটা কি করাটা কি খুব বেশি কঠিন না যেটুকু দেখালাম? সহজই আছে। যদি সহজ হয় তাহলে যারা ভিডিও বানাইছেন বা বানান নাই সবার জন্যই যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে আপনাদের চ্যানেলে আমি যেইভাবে দেখাইলাম এইভাবে ভিডিও একটা আপলোড করবেন, এবং ওই ভিডিওর লিঙ্কটা, ধরেন এই যে এই ভিডিওর যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমাকে ওই অ্যাসাইনমেন্ট বক্সে দিবেন। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে প্রথমে কি করতে হবে, আগে ভিডিওটা অপটিমাইজ করতে হবে কিওয়ার্ড দ্বারা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে ওই ভিডিওটা চ্যানেলে আপলোড করতে হবে, দেন তারপরে চ্যানেলের ভিডিও আবার চ্যানেল অপটিমাইজেশন করতে হবে। এই যে যাই যাই কিছু করলাম সব হচ্ছে যে এসইও করলাম, সব অন পেজ এসইও করলাম। কথা বুঝতে পারছি? এই প্রত্যেকটা স্টেপ মেনটেন করে ভিডিওটা পাবলিশ করে এইখান থেকে আপনারা কপি করে আমাকে লিঙ্কটা দিবেন, তাহলে আমি লিঙ্কটা দেখতে পারবো যে আপনারা কিভাবে কি করছেন। বুঝতে পারছি সবাই? জি স্যার। নাকি বুঝি নাই? জি জি না স্যার বুঝেছি। এই বিষয়গুলোতে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। হ্যাঁ, তো এখন যারা যারা আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, তো যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, হ্যাঁ এখন দেখেন এই যে এইখান থেকে যত ভালো ভিডিওগুলো বানায় আপনি দিবেন, তো আপনাদের প্রথম দিকে ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে এই ভিডিওগুলা আপনাদের প্রথমে বেশি বেশি করে ভিডিও চ্যানেলে দিতে হয়। ধরেন ডেইলি একটা করে না পারলেও সপ্তাহে অন্তত দুইটা থেকে 3টা ভিডিও দিতে হবে। এবং এই ভিডিওর লিঙ্কগুলো এইটা আবার ওই ফেসবুকেও আপনাকে মার্কেটিং করতে হবে পেজে। অনেকে দেখেন না যে আপনার হচ্ছে যে এই যে ফেসবুক পেজে দেখবেন ইউটিউবের ভিডিওগুলো মার্কেটিং করা, খেয়াল করছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লিঙ্ক দেওয়া থাকে। হ্যাঁ, এতে করে কি হয়, আপনার ওই পেজের এঙ্গেজমেন্টটাও বেশি ভালো হয়, আবার ইউটিউব চ্যানেলের মার্কেটিংটাও হয়।
কেউ চাইলে ফেসবুক পেজ থেকেও দেখতে পারে, আবার ওখানে ইউটিউবের সেকশন আছে, ক্লিক করলে ডিরেক্টলি চলে যায় হচ্ছে ইউটিউব চ্যানেলে। এইভাবে ভিডিও মার্কেটিং গুলো প্রত্যেকটা সেকশন গুলোতে করতে হয়। কত এখন এই যে ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনাদের ওয়েবসাইটের মার্কেটিংটাও হয়। এই ভিডিওর মধ্যে যদি আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করেন, বা ডেসক্রিপশনের মধ্যে যদি আপনার ইউটিউবে ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করেন, তাহলে এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনাদের প্রোডাক্ট থেকে শুরু করে আপনাদের হচ্ছে যে ওয়েবসাইটের মার্কেটিংটাও অনেক সুন্দরভাবে হয়। এখন এইটার উপর ডিপেন্ড করে যে কে কত সুন্দর করে ভিডিওটা বানাচ্ছে। এখন আপনি যদি সাদামাঠা ম্যাটম্যাটে ভিডিও বানান, এই ভিডিওটা দেখে কেউ হচ্ছে যে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস নিবে না। বাট আপনার ভিডিওটার মান যদি সুন্দর হয়, তাহলে কিন্তু অনেকে দেখবে এবং ওই ভিডিওটা নিতে চাইবে। এটা আপনাদের ক্ষেত্রেও ঘটে। কথা একই একই জিনিস দেখবেন, একজন হেডফোন বিক্রি করতেছে, এত সুন্দর করে সে প্রেজেন্ট করতেছে, ওর হেডফোনটা সেল হচ্ছে, সেম হেডফোন আর একজনের প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে না, ভিডিওটা সে ভালো করে তৈরি করতে পারেনি, দেখবেন যে তার হেডফোনটা ভালো সেল হচ্ছে না। তাহলে আসলে কি দোষ হেডফোনের, নাকি দোষ ওই ভিডিও ক্রিয়েটরের? ভিডিও ক্রিয়েটারের। হ্যাঁ, এই কারণে প্রেজেন্টেশনটা অনেক কিছু ইয়ে করে। এই যে আপনারা যে কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট দিয়ে একটা ভিডিওটা বানানো হচ্ছে, এটাই কিন্তু এক ধরনের প্রেজেন্টেশন। তো আপনি অডিয়েন্সকে যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারবেন বিষয়গুলা, তত সুন্দরভাবে আপনার এই জিনিসগুলো সেল হবে এবং হবে। এখন অনেক সময় ক্লায়েন্ট আপনাদেরকে এই ভিডিও মার্কেটিং এর কাজ কিভাবে আসে, আপনাকে এই ভিডিওগুলো দিবে, দেওয়ার পরে আপনাকে বলবে যে এইগুলোর হচ্ছে যে এসইও করে দিতে। তখন আপনার এই চ্যানেলের এক্সেস তারা দিয়ে দিবে। এখন আপনাকে তখন, আর আরেকটা কথা সেটা হচ্ছে যে যদি আপনার অ্যাকচুয়ালি ভিডিওর মানে এসইও করতে হয়, সেই ক্ষেত্রে তখন ওরা শুধুমাত্র অনেক সময় ভিডিও দিয়ে দেয়। ভিডিও দিয়ে দেয়, তখন কি করতে হয়, ওই ভিডিওটা আপনাকে ফুলি এসইও করতে যেভাবে দেখাইলাম, হ্যাঁ, দেখানোর পরে এটা আবার ওকে সেন্ড করে দিতে হয়। দেন ও হচ্ছে যে আপনাকে ভিডিওটা আপলোড করে দিবে। তো ওই চ্যানেলের অ্যাক্সেস যখন আপনাকে দিবে, তখন আবার আপনি ওই চ্যানেলে আপলোড করে তারপরে হচ্ছে যে ভিডিওগুলা তখন দেখা যায় র্যাঙ্কিং এ চলে আসে। এই প্রত্যেকটা সেকশন, যে সেকশনগুলো আমি স্টেপ বাই স্টেপ মেনটেন করলাম, এই প্রত্যেকটা সেকশনে স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে। সব থেকে বড় কথা, ডেসক্রিপশন বক্সে ফোকাস কিওয়ার্ড মেনটেন করতে হবে, আর ভিডিওর ভিতরে লাইভ যে ভিডিওগুলো প্লে হচ্ছে সেখানেও আপনার ফোকাস কিওয়ার্ড কিছু রাখতে হয়। যদি স্পোক পার্সন ভিডিও হয়, যে শুধুমাত্র কথার দ্বারা হচ্ছে, হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে, ওই কথার মধ্যে কয়েকবার কিওয়ার্ডের কথা বলতে হবে। ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কথা বলতেছেন, তাহলে আপনার বিভিন্ন কথার মধ্যে অন্তত কয়েকবার ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এই কিওয়ার্ডটা আপনাকে উচ্চারণ করতে হবে কথার মধ্যে। এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা ভিডিও র্যাঙ্কিং এর ক্ষেত্রে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। স্যার, ইউটিউবে যে এসইও করা হচ্ছে এটারও কি অডিট হয়? এসইও আপনি ইউটিউবে করেন কি করেন না, এইটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আচ্ছা, যদি আপনি ইউটিউবে এসইও করেন, তাহলে আপনার র্যাঙ্কিংটা অনেক উপরে থাকবে, যেটার আচ্ছা, ক্ষেত্রে আপনার ভিউ বাড়বে বা আপনার মার্কেটিং হবে, আপনার সেল বেশি হবে। আচ্ছা। স্যার, মার্কেট প্লেসে বেসিক্যালি এর কি রকম কাজ আছে মানে? এটার ভিডিও বানানোর ক্ষেত্রে কাজ আছে, ভিডিও যেটা অপটিমাইজেশন দেখালাম, এইটার কাজ অনেক বেশি আসে। আর আচ্ছা, চ্যানেল অপটিমাইজেশনের কাজগুলো বেশি আসে, কারণ ম্যাক্সিমাম ভিডিওতে এই ডেসক্রিপশন বক্স থেকে শুরু করে এগুলো মেনটেন করা থাকে না। তখন এই ভিডিও কিউব দিয়ে দেখতে হয়, অডিট করে দেখতে হয় যে স্কোরগুলো কেমন, কোথায় আচ্ছা, কিভাবে ব্যবহার করছে, সেইগুলো ওরা তখন চেক করে, ভিডিও কিউব দিয়ে চেক করে। আচ্ছা, আরো অনেক উন্নত মানের আরো অনেক ইয়ে আছে, পেইড টুলস আছে, তবে ভিডিকিউব এমন একটা টুল যেটা দিয়ে সব ধরনের ইনফরমেশন করা যায়। এটা খুবই ভালো একটা ইয়া, ফ্রিতে আচ্ছা, ওরা দিচ্ছে। তো ইউটিউব এসইও অনেকেই করে না, কিন্তু এটা অনেক মানে ইম্পর্টেন্ট একটা থিং। যারা বোঝে, বা এখন আগে তো আমি আজ থেকে কত বছর আগে, আপনার হচ্ছে যে ওই যে ইন্ডিয়ানের একটা গল্প করলাম, সেটা কত বছর বলছিলাম, 2018 কি 19 এরকম হবে মেবি, তাও তো 4-5 বছর আগের কথা। তখনই কিন্তু তারা এই ভিডিওর এসইওর সার্ভিসগুলো নিত, তখন থেকেই।
তাহলে এখন অলরেডি 3-4 বছর হয়ে গেছে, তাহলে এখন তো আরো হয়ে হবে। কথাও কি বুঝতে পারছেন? হ্যাঁ ইউটিউবে এত স্যার। পরিমাণে সার্ভিস আমি দিতাম যে আমার ইউটিউবের একটা আলাদা একটা টিমই ছিল। তো এখন সার্ভিসটা একসাথে তো এত কাজগুলো করা যায় না, এখন ইউটিউবের সার্ভিসগুলো আমি অনেক কমায় দিছি, খুবই কম, নাই বললেই চলে। তো এখন এই যে কি তার এই কাজ কিন্তু প্রচুর আছে, মানুষও প্রচুর আছে। হ্যাঁ, কিন্তু যে আমরা বলি না যে আসলে কাজ বেশি নাই, কিন্তু আসলে সঠিক লোকের অভাব এখনো ওয়ার্ল্ডে আছে। বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, যোগ্য লোকের অভাব আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু যারা দেখবেন যে ইউটিউবে অনেকে অনেক রকম কথা বলে, অনেক টাকা ইনকাম করে, এটা করে ওইটা করে, হাবি জাবি এগুলো 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 করে। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে যে, তো যাই হোক এগুলো না বলি। তো এখন কথা হচ্ছে যে কাজ নিজে ভালোভাবে শেখেন, সৎভাবে নিজে ভালোভাবে সার্ভিসগুলো দেন। আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা ওই কে কি ইনকাম করলো বা ওই অ্যামাউন্ট নিয়ে পাগল হন। নিজের যোগ্যতা কতটুকু অর্জন করছেন এইটা নিয়ে যদি পাগল হইতেন, তাহলে ওই অ্যামাউন্ট থেকে আরো বড় অ্যামাউন্ট আপনার জন্যই হইতো একটা সময়। কিন্তু ওইটা কখনোই আপনার জন্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের কাজের জন্য ওই রকম ভাবে চিন্তা না করবেন। আমি যখন প্রথম দিকে কাজগুলো শুরু করছি, হ্যাঁ, দিনের পর দিন নাই, রাতের পর রাত নাই, আপনার ওই যে একটা অফিসে আমাকে ইয়ে করে রাখতো, মাত্র 2 না 2,500 টাকা আমাকে দিত মাত্র। এবং আমি শুধুমাত্র কাজগুলো করার জন্য এইটা কাজ করাইতো, ওইটা কাজ করাইতো, এইটা এইটা হাবি জাবি মশার কামড় খাইয়ে খাইয়ে তারপর চুপচাপ ওই কাজগুলো করতাম। শুধুমাত্র আমার ইয়ে ছিল যে আমি কাজগুলো শিখে ছাড়বো একটা কিছু। যদি এখন তো গুগলে অনেক রিসোর্স আছে, আগে এত রিসোর্স ছিল না আমাদের সময়গুলোতে। 2013-14-তে আপনি একটু খুঁজে দেখবেন, আর্টিকেলগুলো পড়ে দেখবেন, এত রিসোর্স ছিল না। ইভেন এখন তো এই গুগলে একটা কিছু বানান যদি আপনি ভুলও লিখেন, ওইটা সঠিক করে আপনাকে দেখায়। আগে এই 2013-14-তে এরকম ছিল না, ভুল লিখলে আসতোই না। কথা বুঝতে পারছেন? তো এখন অনেক রিসোর্সের অভাব নাই। ওই সময় একটা জিনিস শেখার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘোরা লাগতো আমাদের। কারণ ওই সময় ইউটিউবে মনে করেন যে এই এসইও নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে খুব কম মানুষ এই ইউটিউবে ভিডিও দিত, যে ইউটিউব দেখে দেখে অনেকে শিখবে। কথা বুঝতে পারছেন? 2008-এ না 2009-8-এর দিকে মনে হয় ইউটিউব বাংলাদেশে মনে হয় লঞ্চ হয়েছে পুরোপুরি ভাবে। নইলে আপনার 2007-8-এ ইউটিউব সম্পর্কে কে জানতো বাংলাদেশে? কে ইউটিউব ব্যবহার করতো? ইউজারই তো সেরকম ছিল না। তারপরে 9, 10, 11, 12, 13 হয়ে গেল, তখন থেকে ধীরে 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 অনেক অডিয়েন্স গুলো বাড়া শুরু হলো, আর এখন তো 24। তো হ্যাঁ আপনাদের স্যার, তো তখন রিসোর্সের, তো ইন্টারনেট ফ্রেন্ডলিও ছিল না এত বেশি, তাই না? মানে এত তখন ওয়াইফাই তো কানেকশন, এত এত ইয়ে, ওয়াইফাই কানেকশন ছিল হ্যাঁ না এতই আমাদের। কিছুই ছিল ওই না। যে বাংলা লাইন ইউজ করার লাগতো, হ্যাঁ, অথবা হচ্ছে যে আমাদের যে এখন আপনাদের জিপিএস ইন্ডিয়াতে কি টিপিএস আছে, ছিল। এইগুলো আমরা ইউজ করতাম। হ্যাঁ স্যার, মানে মডেম তখন এত, মডেম কানেক্ট করে 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 হ্যাঁ ইন্টারনেট হ্যাঁ ঘুরতো হ্যাঁ হ্যাঁ, ঘুরতো ঘুরতো এইভাবে মোডেম এইভাবে কানেক্ট করতে করে। করতে। তো ওই সময় 2013-তে তো ভালোভাবে ওয়ার্ড পেজও আসছিল না। ব্লগ স্পটে আমরা হচ্ছে হুম। যে আর্টিকেল গুলো সাবমিট করতাম। এরপরে না ওয়ার্ডপ্রেস আসলো, তখন ওই যে মানুষ তারপর টাকা দিয়ে আর কিনতে চায় না। তারপরে কারণ যে ব্লগ স্পট তো ফ্রি, ওয়ার্ডপ্রেস তো পেইড। এখন তো আপনাদের রিসার্চের অভাব নাই, কিন্তু এই যে আপনাদের হচ্ছে যে শেখার অভাব। কিন্তু আগে যারাই শিখছে বা শিখতো তারা খুব মানে পরিশ্রম করে তারা শিখছে, অনেক পরিশ্রম করছে তারা। আমার মনে আছে যে আমি বনানীতে যখন আমি ট্রেনিং নিতে যাই, ওই 6 নম্বর বাসে, যারা যে ঢাকাতে থাকেন বুঝবেন, 6 নম্বর বাসে ঝুলে 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 আমি আসতে হইতো। এমন ভিড়ের ভিড় অবস্থা যে এই একটা দিন মনে হয় প্যান্টও ছিঁড়ে গেছিল। ওই ফার্ম গেট থেকে 6 নম্বর বাসে কত মানুষ থাকতো এটা তো জানেনই আপনারা। মোবাইল যে কতবার করে গেছে এটা তো তার কোনো ইয়ে নাই, শেষ নাই। পকেট থেকে নিয়ে যায়, পরে পিছনে তাকে দেখি যে কে নিচে কারে ধরবো। তো ওটা যদিও লক করা থাকে ইউজ করতে পারবে না, এখন চোর ইউজ করতে পারবে না, কিন্তু আমার তো ঠিকই হারায় গেল। তো যাই হোক, কিন্তু আপনারা একটু
কষ্ট করেন, আপনাদের এখন অনেক ইজি হয়েছে। And কাজটা অনেক মানে শেখার জন্য রিসোর্স অনেক হয়েছে, ইজি হয়েছে, কিন্তু কাজ পাওয়াটা একটু টাফ হয়েছে। আগে যেমন শেখার ওয়েটা ছিল অনেক কঠিন, কিন্তু শিখে ফেললে কাজ মোটামুটি ভালোই হতো। কারণ ওই সময় তো তেমন কোনো ইয়ে ছিল না, মানে আপনার কম্পিটিটর ছিল না। কিন্তু এখন তো কম্পিটিটর অনেক বেশি। তাহলে এখন যদি কম্পিটিটর অনেক বেশি হয়, তাহলে আপনাদের কি পরিমাণে হচ্ছে যে ইয়েগুলো করতে হবে। কিন্তু ওইটাও আপনারা বোঝেন না। আপনারা এমন ভাবে আপনারা এই কোর্সটাকে নিছেন, প্রথম দিকে একটু আপনাদেরকে সিরিয়াস মনে হচ্ছিল, কিন্তু এখন ওই যে প্রথম দিকের যে সিরিয়াস ভাবে পড়াশোনা করে আসছেন সেগুলো এখন ভুলে গেছেন। তাহলে আপনারা ওই ক্লায়েন্ট ডিল করবেন কিভাবে আমার মাথায় আসে না। এখনো ওই যে সেদিন হচ্ছে যে শুনলাম, এই যে হচ্ছে যে আমার এক স্টুডেন্ট, ওর বাসা হচ্ছে রাজশাহীতে। তে সম্ভবত ওকে আমি কয়েকটা জায়গায় এখন পাঠাই যে ট্রেনিং নেওয়ার জন্য। ওকে যদি আমার কাছে সেরকম অফার থাকে ট্রেনিং এর, আমি ওর নাম সাজেস্ট করি। তো ওই দিন আমাকেও বলতেছে যে ভাইয়া অলরেডি 2-3টা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি। আমার একটা মোটামুটি ছোটখাটো একটা 5-6 জনের একটা টিমও করছি। হ্যাঁ, আমাদের হচ্ছে যে মান্থলি প্রায় 2 থেকে 3 হাজার ডলারের মতন আমাদের আসে। তো আমরা তখন ওইটাই, ওই 3-4 জন আছি আমরা, ওইটা ভাগ টাগ করে নেই। তো মাঝে মাঝে কিছু জিনিসগুলো যখন আটকায়া যায়, যে কোনো টেকনিক্যাল সাইডে, তখন ওই জিনিসগুলো একটু দেখায় নাই। কিন্তু খুব ভালো কাজ করতেছে এবং অনেক পরিশ্রমী ছিল সে। আমি ওকে প্রথমে ক্লাসেই বলছিলাম, যখন 25টা 30টা ক্লাস যায়, যে আপনার কোনো টেনশন হবে না, যদি কখনো কোনো কিছু প্রবলেম হয় আমাকে বললেন। ছেলেটা এতটাই পরিশ্রমী ছিল। তো যে পরিশ্রমী হবে সে ফল পাবেই। ওর শেখার অদম্য আগ্রহ ছিল। তো এক একটা ব্যাচ থেকে আমি ইতিপূর্বে যে ব্যাচগুলো 2-1 জন এরকম পাইছি যে অদম্য আগ্রহ ছিল। একদিকে সে ফ্যামিলি বিজনেস সামলাইতো, একদিকে সে মনে হয় অনার্স কমপ্লিট বা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সম্ভবত, বা এরকমই হবে, তবে কোনো জব করে না, স্টুডেন্ট সম্ভবত, হচ্ছে যে অনার্স ফাইনাল ইয়ার কিংবা অনার্স ফাইনাল পরীক্ষা দিছে এরকম। এদিকে ফ্যামিলির দায়িত্ব তার উপরে, ফ্যামিলির সে বড় ছেলে, তাহলে তার পিছুটান আছে। এদিকেও তারপরও সে তার কি পরিমাণ পরিশ্রম করে সে কাজগুলো শিখছে। দেন আপনাদের পিছু টান নাই, আপনার হয়তো ইনকাম করতে হবে এমন কোনো পরিস্থিতিও আপনাদের নাই, সেই প্ল্যাটফর্ম আপনাদের তৈরি করাই আছে। এ কারণে আপনাদের অলসতা, শেখার কোনো মনোযোগ নাই। তবে এটাও ঠিক যে আগেই যদি আপনি টাকা টাকা করেন, তাহলে শেখাটা সুন্দর হবে না। এই গল্পগুলো বলাই যায় এবং আপনারাও শুনতে থাকবেন, আমিও বলতে থাকবো, কিন্তু আপনাদের কি বা হবে? আপনারা মোটিভেশন আজকে পাইলে কালকেই ভুলে যান, এরকম অবস্থা আপনাদের। কিন্তু আপনাদের ব্যাচেও 2-1 জন আমি একটু সিরিয়াস দেখি মাঝে মধ্যে, 2-1 জনকে, এর বেশি আর দেখি না। নাম বলবো না, 2-1 জন, তবে আমি আশা করতেছি এই ব্যাচ থেকে 1 থেকে 2 জন হয়তো বা ভালো করতে পারেন। আর এখনো সময় আছে, আর চেষ্টা করেন আপনারা যেন আরো বেশি ভালো করতে পারেন। কথা বুঝতে পারছি? এই যে সেদিন একটা আপু মেসেজ দিছে, অলরেডি সে 2টা কোম্পানির সাথে সে অলরেডি কাজ করতেছে বাসায় বসে। তার একটা মেয়ে আছে ক্লাস 7-এ পড়ে। এখন তার মেয়ের স্কুল থেকে শুরু করে সবকিছু সেই নিজেই চালাইতে পারে, যদিও তার অতটা প্রয়োজন হয় না। একটা হচ্ছে যে আপনার এই লোকাল একটা কোম্পানিতেই সে কাজ করে, সম্ভবত 150 কি 200 ডলার দেয়। আর একটা কোম্পানিতে মনে হয় 250 কি 200 ডলার এরকম পায়। 7-8 ঘন্টার মতো মনে হয় সে কাজ করে তার ইয়ে অনুযায়ী, স্বাধীনতা ভাবে কাজ করে, স্বাধীন অনুযায়ী কাজগুলো দেয়, কমপ্লিট করে সে দিয়ে দেয়। যথেষ্ট, সে মোটামুটি কাজগুলো প্রায় 2 বছর ধরে মনে হয় করতেছে, এক্সপার্ট লেভেলের, মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের জ্ঞান তার চলে আসছে অলরেডি। এবং সে এই জিনিসগুলো নিয়ে খুব হ্যাপি, যে না সে ভালো কিছু, কখনোই আশা করে না সে কম্পিউটার অন অফ করতে হয় কিভাবে এটাই জানতো না। সে যখন আমাকে বললো যে ভাইয়া আমি কম্পিউটার অন অফ কিভাবে করতে হয় এটাই ধরতে আমি ভয় পেতাম।
এটাই আমাকে প্রথমে শিখতে হয়েছে। তারপর আমি কম্পিউটার কিনে তো কোনোদিনও আশা করিনি যে আমি এইটা করতে পারবো। কিন্তু আজকে আমি তাও দুইজন মানুষকে আমি যদি শিখতে চাই আমি শিখাইতে পারবো, এরকম একটা নলেজ আমার হয়ে গেছে। তো এই গল্পগুলো তো আপনাদের তৈরি হইতে হবে। আমার কি হবে বলেন? আপনাদের গল্প তৈরি না হলে আর এক ব্যাচ আসবে, তাদের মধ্যে গল্প তৈরি হবে। আর এক ব্যাচ আসবে, তাদের মধ্যে গল্প তৈরি হবে। আপনাদের কি হবে? কেউ হয়তো আমার 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 হচ্ছে যে প্রশংসা করবেন, কেউ বা আমার বদনাম করবেন, কেউ আমার আলোচনা করবেন, কেউ আমার সমালোচনা করবেন। যারা সফল হবেন তারা আমার প্রতি কৃতজ্ঞ থাকবেন এবং আমাকে তারা ওই জায়গাগুলোতে রাখবেন। আর যারা অকৃতজ্ঞ হবেন, তারা যদি বুঝতে পারেন যে নিজের দোষের কারণে হয়েছেন, তাহলে আমাকে সম্মানের জায়গায় রাখবেন। আর যদি আপনাদের এটা ফিল হয় যে না, এটা আসলে শিখাইতে পারে নাই ঠিক মতন, তাহলে আপনাদের ওই সম্মানের জায়গাটা থাকবে না আর আমার। তখন আপনারা আমাকে নিয়ে সমালোচনা করবেন। এটাই হয়, এটাই হবে। কিন্তু দিন শেষে আপনার কি লাভ হবে? আপনি তো ওই আলোচনাই করবেন, ওই সমালোচনাই করবেন, আপনার কি লাভ হইলো? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, স্যার একটা জিজ্ঞাসা ছিল, করব? বলেন। বলছি স্যার, আপনি যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে এখানটায় যেটা বললেন যে এক ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড যেটা থাকবে সেটাই একমাত্র কেডি, পিএ বা সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি এগুলো সমস্ত চেক করবো ওই একটার ওপরেই, বাকিগুলো চেক করার দরকার নেই, এটা কি সব ক্ষেত্রেই প্রযোজ্য স্যার? এটা শুধু ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আদারওয়াইজ নয় তো? না। আচ্ছা স্যার, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।